আমেরিকা যখন ভারতের সঙ্গে সামরিক চুক্তি করলো, আপনার কাছে কি মনে হয় এতে করে চায়নার সঙ্গে দূরত্ব বাড়লো নাকি কমলো? কাকে বলছেন? আপনাকে বলছি। না, এই চুক্তি কিন্তু নতুন চুক্তি না, এটা হচ্ছে নবায়ন। এই চুক্তি আগেও ছিল, নবায়ন করা হয়েছে এবং কিন্তু অনেক ভারতেরই অনেক মানে অ্যানালিস্ট এটাকে পছন্দ করছে না। যেমন প্রবীণ সোনি বলে একজন অ্যানালিস্ট আছেন, সামরিক বিশ্লেষক, তিনি মনে করছেন যে ভারত এই চুক্তি নবায়ন করা উচিত হয়নি, কারণ ভারতকে যেরকম রোল পাওয়া উচিত আমেরিকার সাথে মানে সমান সমান, সেই রোলটা এই চুক্তি দেয় না। হ্যাঁ, এবং মনে করে যে ভারতের জন্য খারাপই হবে এই চুক্তি। আর চায়নার সাথে আমেরিকার যেটা হচ্ছে সেটা হচ্ছে একেবারে বাণিজ্যিক ব্যাপার। চায়না কিন্তু অন্য স্ট্র্যাটেজিক ব্যাপারে আমেরিকার সাথে কোনো আলোচনায় যাচ্ছে না। এবং আপনি দেখেন সম্প্রতি যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে মিটিং হয়ে গেল, সেখানে তো নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। তিনি শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন এবং আমার মনে হয় চীন এবং ভারত কিছুটা ওই তাদের সম্পর্কটা যে শীতলতা কাটিয়ে একেবারে উষ্ণ না হলেও একটা ওয়ার্কিং রিলেশনশিপে আনার চেষ্টা করছে, যাতে ভারত আর আমেরিকার গুটি, চায়নার বিরুদ্ধে আমেরিকার গুটি হিসেবে খেলতে চাইবে না। এখন আমি জানি না এটা কতদূর আগাবে, কারণ দুই দেশের মধ্যে তো পারস্পরিক বিশ্বাস একটা অভাব আছে, ট্রাস্ট তো খুব স্ট্রং না। দুই দেশে যুদ্ধ করেছে এক দফা, তারপরে অরুণাচল প্রদেশ বা চীন নিজের বলে দাবি করে, ওদিকে লাদাখের কিছু অংশ আকসাই চীন দখল করে বসে আছে, যেগুলো ভারত তার বলে দাবি করে। তো এই বিষয়গুলা সমাধান না হওয়া পর্যন্ত পারস্পরিক আস্থা কতটুকু থাকবে আমি জানি না, কিন্তু তারা চেষ্টা করছে একটা কার্যকরী ওয়ার্কিং রিলেশনশিপ আনতে, যাতে বৈরিতাটা কম থাকে। জি, এই যে একটা ওয়ার্কিং রিলেশনশিপের কথা বললেন সাবির মুস্তাফা, তরুণ ঘোষ, আপনার কাছে কি মনে হয় এখানে কি বাংলাদেশে একটা বার্গেনিং ইস্যু? না, বাংলাদেশ কোনো বার্গেনিং ইস্যু না। বাংলাদেশ হচ্ছে দাঁত হাজার চুলকানির মতো একটা, মানে আপনাকে জ্বালিয়ে মারবে, কিন্তু ক্যান্সার নয়, কিন্তু প্রতিনিয়ত আপনাকে জ্বালিয়ে মারবে। এই দাঁত হাজার চুলকানির মতো যদি বাংলাদেশ যদি প্রতিনিয়ত যদি খুঁচিয়ে যায়, একটা সময় কিন্তু মানুষ কিন্তু খেপে যায়, তখন একটা সংঘাতের একটা সৃষ্টি যদি হয়, তাহলে খুব খারাপ জায়গায় যাবে। যদি হয়, খুব খারাপ জায়গায় যাবে। আর এমনি ভারত কখনো চাইবে না যে ভারতের বৈরী কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশের ক্ষমতায় বসুক, কখনোই চাইবে না। এখন আপনি বলতে পারেন কেন? কারণ জিও স্ট্র্যাটেজিক্যালি আপনি বাংলাদেশকে দেখুন, ভারতের একদম তিন দিকে ওদিক দিয়ে ঘেরা, মধ্যিখানে বাংলাদেশটা, একদিকে হচ্ছে বঙ্গোপসাগর। এখন যদি এই যে 4000 কিলোমিটার আমরা দীর্ঘদিন ধরে এই যে একে অবহেলা করেছি, দিনের পর দিন লোক ঢুকে আমাদের ডেমোগ্রাফি পুরো চেঞ্জ করে দিয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোটারের, আপনি এই জানেন, ওয়েস্ট বেঙ্গলে যে লাস্ট রিপোর্টটা আমার কাছে এখনো আছে, এই মোবাইলটার মধ্যেই আছে, আমি আপনাকে দেখাতে পারছি না। 40% ভোটার বেড়েছে গত 11 বছরে। 40% ভোটার বেড়েছে, আর ভোট বেড়েছে 13%। কি করে হয় 11 বছরে, কি করে হয়? যার জন্যই এসআইআরটা আরো বেশি করে হচ্ছে পশ্চিমবঙ্গে। আর এই পশ্চিমবঙ্গে রাজনীতির খেলা হয়েছে একেবারে 1977 সাল থেকে টানা 2024-25 এখনো চলছে। এই রাজনৈতিক খেলা চলছে। এখানে বর্ডার পোস্ট গড়ার জন্য কোনো রকম জায়গাও দেওয়া হয়নি, না ইনফিল্ট্রেট করুক, এখানে সব ব্যবস্থা করা আছে। আধার কার্ড হয়ে যাবে, রেশন কার্ড হয়ে যাবে, আপনার প্যান কার্ড হয়ে যাবে, সব 2 নম্বর ব্যবস্থা করা আছে। তারা ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে, তুলে দিয়ে ভোট নিয়ে চলে যাচ্ছে। ক্রমশ আমরা সংখ্যালঘু হয়ে যাচ্ছি। এভাবে তো চলতে পারে না। যারা আজকে এখানে এসআইআর হওয়ার পরে যারা দেখা যাবে যারা হিন্দু আছে, তাদেরকে কিন্তু কিছুই করবে না। বা 2002 সালের আগে কোনো প্রমাণপত্র যদি কেউ দেখাতে পারে, কোনো মুসলিম দেখাতে পারে, তাকেও কিছু করবে না। কিন্তু 2002 সালের আগে তার বাবা বা ঠাকুরদা বা কেউ
ভোটার লিস্টে তার নাম ছিল, এইটা তাকে দেখাতে হবে, প্রমাণ করতে হবে। আর 11টা শর্ত দিয়েছে, তার মধ্যে যে কোনো 2টো শর্ত আপনাকে পূরণ করতে হবে। সেই 2টো শর্ত যারা এই ভারতবাসী তারা খুব আরামসে তারা পূরণ করে দেবে। খুব একটা হুমকি বাংলাদেশ তা নয়, কিন্তু বাংলাদেশ দাদা যা চুলকানির মতো। এই রোজকার এই বিরক্তি, এটা ভারতবর্ষ আর মেনে নেবে না। তারপরে হুমকি দিচ্ছে 50 লক্ষ জেহাদি নিয়ে ভারত গাজবায়তুল হিন্দ করবে। হাস্যকর, সবাই বলে হাস্যকর, কিন্তু ভারতের একটা অংশ যারা আছে, চরম হিন্দুত্ববাদী যারা আছে, দাদা ভালো করে জানবেন, এই চরম হিন্দুত্ববাদী যারা আছে তারা কিন্তু প্রতি মুহূর্তে সরকারকে কবজা মানে করতে চেপে ধরছে, যে এখনো কেন করছেন। এই শেষ যে পার্লামেন্ট রাজ্যসভার যে হইচইটা হলো, বিরোধীরাও এর সঙ্গে জুড়ে গেছে, কারণ এটা রাজনীতি, এ পলিটিক্স। এইটা দিয়ে সরকারকে ঘেরা যাবে। কেন মোদি এত নরম? সরকারকে ঘেরা যাবে, সুতরাং ঘেরো, এটাও তো রাজনীতি। কিন্তু দেশের স্বার্থ যখন এসে দাঁড়াবে না, তখন দেখবেন সব বিরোধী সব এক হয়ে গেছে, এক হয়ে গিয়ে সেই শিয়ালের হুক্কা হুয়া করছে আর কি। আপনি মিউট সুলতান। জি, সাবির মুস্তাফা, এই যখন পরিস্থিতি এবং ভারত তার ইতিহাসের সবচেয়ে বড় আকাশ মহড়া শুরু করছে, ঘোষণা দিয়েছে, বাংলাদেশ বিষয়টা কিভাবে করে নিচ্ছে? একটা কারেকশন দিই, ভারতের কিন্তু সবচেয়ে বড় মহড়া, এবং এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মহড়া ছিল 1986 সালে, অপারেশন ব্রাস ট্যাক্স। এটা তরুণ ঘোষের নিশ্চয়ই মনে আছে। 5 লাখ সৈন্য 3 মাস ধরে মহড়া দিয়েছিল পাকিস্তান বর্ডার বরাবর, এবং এক পর্যায়ে মনে হচ্ছিল দুই দেশ যুদ্ধে চলে গেল বলে। হ্যাঁ, তো এইটা এখনো, আর মানে পশ্চিম সীমান্তে যেটা হচ্ছে সেখানে মাত্র 25,000 সৈন্য ইনভলভ। আর এই ইস্টার্ন থিয়েটারে যেই বিমান মহড়া হবে, সেখানে কয়টা বিমান যুক্ত থাকবে এটা আমরা এখনো জানি না, আমরা ডিটেল জানি না ওরা কি মানে কি সাইজ থাকবে। এখন বাংলাদেশ কিভাবে দেখবে সেটা এখনো বাংলাদেশ থেকে সেরকম কোনো প্রতিক্রিয়া হয়েছে বলে আমার জানা নেই। এবং সেজন্য আমি বলছিলাম যে বাংলাদেশে যারা নীতি নির্ধারক, প্রফেসর ইউনূসের অ্যাডভাইজার বা জেনারেল ওয়াকারের অ্যাডভাইজার, তারা এইটাকে মানে নিজেদের তাদের প্রতি বার্তা হিসেবে দেখছেন কিনা, এবং এই বার্তাটা তারা কিভাবে ডিসাইফার করবেন সেটার উপর নির্ভর করবে তারা কি প্রতিক্রিয়া জানাবে। কিন্তু আমার মতে তারা এইটা বুঝবেন যে ভারত এই বাংলাদেশের এই পাকিস্তানের সাথে যে ক্রমশ যেই সহযোগিতা, সামরিক সাইডে যে সহযোগিতা, অন্যান্য সাইড না, বাণিজ্য, সাংস্কৃতিক, মানে পিপল টু পিপল কন্ট্যাক্ট, সেটা না, এই সামরিক সহযোগিতা, এটাকে যে ভারত ভালো চোখে দেখছে না এবং ভারত এটাকে একটা হুমকি হিসেবে দেখছে, সেটা বাংলাদেশের নীতি নির্ধারকরা এখন আমার মনে হয় আরো ভালো করে বুঝবেন। এবং তাদেরকে একটা ডিসিশন নিতে হবে যে তারা কি চান ভারতের সাথে সামরিক একটা কনফ্রন্টেশনে যাক। যে ভারত বাংলাদেশকে হুমকি হিসেবে দেখলে ভারতকে তো অবশ্যই ওই সীমান্তে তাদের শক্তি বৃদ্ধি করতে হবে এবং একটা আক্রমণাত্মক পশ্চার নিতে হবে। তো সেটা কি বাংলাদেশের জন্য মঙ্গলকর? আমার তো মনে হয় না। বাংলাদেশের জন্য কখনোই ভারতের সাথে একটা সংঘাতমূলক সম্পর্ক কখনোই মঙ্গলকর নয়। এখন বর্তমান যেই অন্তর্বর্তী সরকার, তারা একটা পার্মানেন্ট সরকারও না, তারা একটা নির্বাচিত সরকারও না, তারা আজ আছে 2 মাস পরে নাই। সেই সরকার কি পদক্ষেপ নিবে? আগামী সরকারকে কি তারা এমন একটা সিচুয়েশন দিয়ে যাবে যে সিচুয়েশনে তাদেরকে তার মানে একটা যুদ্ধের মধ্যে পড়ে যেতে পারে? আমার মনে হয় কোনো রাজনৈতিক দলই সেটা অ্যাকসেপ্ট করবে না, বিশেষ করে যারা নির্বাচনে জয়ী হওয়ার আশা রাখে, বিএনপি, তারা অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করবে না। সেজন্য আমার মনে হয় সরকারকে খুব সতর্কভাবে এটা দেখতে হবে, এবং তারা পাবলিকলি কোনো প্রতিক্রিয়া জানাবে কিনা আমি জানি না, হয়তো জানাবে না। সাবির ভাই, এমনিতে শুরু থেকেই আসলে এই গত 15 মাসে আমরা বহুভাবে মানে নানান প্রক্রিয়ায় শুনেছি যে এই সরকার আসলে নির্বাচন দেবে না, দিতে চায় না, নানান ভাবে তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে যাতে করে তারা ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারে। তো এই সময়ের মধ্যে আপনিও নিশ্চয়ই খবরগুলো দেখেছেন যে 10,000 বেসামরিক মানুষকে, তরুণকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, রাইট? আপনি নিশ্চয়ই এটাও দেখেছেন যে জামাতের নেতা কি মোহাম্মদ তাহের, তিনি আব্দুল্লাহ তাহের, তিনি ঘোষণা দিয়েছেন যে 50 লাখ
তাদের কর্মী আছে, ভারত আক্রমণ করবে। দেশের মধ্যে অসংখ্য অস্ত্র আছে, থানাগুলো লুট হয়েছে, সেই লুটের অস্ত্র আছে, বিদেশ থেকে অস্ত্র এসেছে বলেও অভিযোগ আছে। ফলে সব মিলিয়ে আমরা কি একটা এমনিতে সরকারের ধরেন মাহফুজ আলম থেকে শুরু করে অনেকেই অনেকদিন ধরে একটা যুদ্ধের কথা কিন্তু বলে আসছে, গৃহযুদ্ধ কিংবা যুদ্ধ, নানান ভাবে আমরা দেখলো, আমরা কি সেটার দ্বার প্রান্তে পৌঁছে গেছি? সেটার তো একটা আশঙ্কা আমার মনে হয় বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে আপনি যেটার কথা বলছেন যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তারা 9,000 তরুণকে সেলফ ডিফেন্স ট্রেনিং দেবে, জুডো, কারাটে, কিন্তু অলসো ফায়ার আর্মস। এখন ফায়ার আর্মস ট্রেনিং মানে তাদেরকে দিবে কেন? ফায়ার আর্মস ট্রেনিং তো দিবে হচ্ছে মিলিটারি, যারা মানে মিলিটারিতে জয়েন করবে বা রিজার্ভিস্ট হবে তারা ফায়ার আর্মস ট্রেনিং পাবে। এখন তারা কিভাবে চুজ করছে এই 9,000-কে? কার সুপারিশে এই 9,000 আসছে? মানে কি প্রসেসের মধ্যে দিয়ে তাদেরকে সিলেক্ট করা হলো? সবই কিন্তু মানে অজানা এবং ব্যাপারটা খুবই অস্বচ্ছ। এবং এটা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় কেন এর মধ্যে ইনভলভড? এটা তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার, বা বড়জোর অভ্যন্তরীণ নিরাপত্তা যারা দেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা তো কোনোভাবেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে পারে না। কিন্তু এটা কারণ হচ্ছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি এই উদ্যোগটা নিয়েছেন। তো মনে হচ্ছে যেন অনেকেই বলছে এই বাহিনীর নাম দিচ্ছে আসিফ বাহিনী। এটা বোধহয় মানে লোকের মুখের কথা। আমার মনে হয় সে নিজের থেকে এটাকে আসিফ বাহিনী বলছে না। এবং তিনি বলছেন যে এটা ভবিষ্যতে একটা মানে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করারও পরিকল্পনা থাকতে পারে। কিন্তু সেই পরিকল্পনাটা তো আসবে সরকার প্রধানের দফতর থেকে। ক্রীড়া মন্ত্রণালয় থেকে তো এই ধরনের কথা আসতে পারে না। তো সেজন্য আমার কাছে মনে হয় এখানে কিছু রাজনৈতিক ব্যাপার জড়িত আছে, যে এটা কি নতুন একটা পেটোয়া বাহিনী হতে যাচ্ছে নাকি? হ্যাঁ, যেটা অন্য কাজ করবে, মানে ঠিক ডিফেন্সের কাজ না, কারণ এটা তো ডিফেন্স মিনিস্ট্রির কোনো ব্যাপার না, এটা অন্য কাজ করবে। তো সেটা হচ্ছে একটা আশঙ্কা। এটা ভারতের জন্য যত না হুমকি, আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া যারা যুক্ত, রাজনৈতিক দলগুলো, তাদের জন্য আরো বেশি এটা শঙ্কাজনক বলে আমি মনে করি। আমার মনে হয় না ভারত খুব একটা বিচলিত হবে যে যুব ক্রীড়া মন্ত্রণালয় কয়েক হাজার ছেলেকে রাইফেল শুটিং প্রশিক্ষণ দিচ্ছে।